নমস্কার, আমি বোধসত্ত্ব খান চলে এসেছি সহজ শেয়ার বাজারের আরেকটি নতুন এপিসোড নিয়ে। প্রিয় বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। আজকের আমরা এমন একটা সেক্টরকে নিয়ে আলোচনা করব যেটা ভারতবর্ষের সার্বিকভাবে আর্থিক উন্নতির সঙ্গে সঙ্গে তার কিন্তু পরিকাঠামোগত উন্নতির দিকেও একটা ইঙ্গিত রাখে, এবং সেই সেক্টরটি হচ্ছে রেলওয়ে সেক্টর। এবং মজার ব্যাপার হচ্ছে ভারতীয় রেলওয়েজ ভারতবর্ষের সবচেয়ে বেশি এমপ্লয়মেন্ট জেনারেট করে, এবং ভারতবর্ষের অন্যতম প্রফিটেবল যে কোম্পানি সেটা কিন্তু ইন্ডিয়ান রেলওয়েজ। এই প্রসঙ্গে আমাদের যে কয়েকটা ফ্যাক্টরের ওপর নজর রাখতে হবে গোটা 2025-এর মধ্যে, এক নম্বর হচ্ছে ভারতবর্ষে যে ক্রেডিট গ্রোথ কমে গিয়েছিল গত বছর, সেই ক্রেডিট গ্রোথ আবার ট্র্যাকে ফিরে আসছে কিনা, এক নম্বর। দু নম্বর হচ্ছে ক্যাপেক্স বা ক্যাপিটাল এক্সপেন্ডিচার, সেটা কি প্রাইভেট ক্যাপেক্স বলুন কি সরকারি ক্যাপেক্স বলুন, সেইটা বৃদ্ধি করা সম্ভব হচ্ছে কিনা। তিন নম্বর হচ্ছে ফিস্কাল ডেফিসিটকে কন্ট্রোলে রেখেও বা ব্যালেন্স রেখেও ভারতের অর্থনৈতিক উন্নতি সম্ভব হচ্ছে কিনা। চার নম্বর যে কারেন্সি ভোলেটিলিটি আমরা সম্প্রতিকালে দেখতে পাচ্ছি, সেই কারেন্সি ভোলেটিলিটিকে আমরা কিভাবে দেখব এবং সেটারও ওপর কিন্তু ভারতের অর্থনৈতিক বৃদ্ধি ডিপেন্ড করছে। খুব শুনতে অদ্ভুত লাগলেও এটা সত্যি যে ভারতের এই কারেন্সি ভোলেটিলিটি এবং একদিক থেকে ভারতবর্ষকে সাহায্য করতে পারে যদি আমেরিকা কোনো কারণে এবং সম্ভাব্য একটা যদি ভারতের সঙ্গে রিট্যালিয়েশন হয়, অর্থাৎ ভারতবর্ষের বিভিন্ন সামগ্রীর ওপর তারা যদি রিট্যালিটেরি যেটাকে বলে ট্যারিফ বসিয়ে দেয়, সেক্ষেত্রে ভারতবর্ষের ক্ষেত্রে এই ধরনের কারেন্সি ভোলেটিলিটি কিন্তু কাজে লাগতে পারে। যাই হোক, প্রসঙ্গে ফিরে আসি, সেটা হচ্ছে ভারতের ইন্ডিয়ান রেলওয়েজের আন্ডারে যে কোম্পানিজগুলো কেটার করছে বা ইন্ডিয়ান রেলওয়েজকে সেটাকে সার্বিকভাবে বৃদ্ধি করার জন্য যে কোম্পানিজগুলো অ্যাক্টিভলি কাজ করে যাচ্ছে, সেই কোম্পানিজগুলোর বর্তমানে কি অবস্থা দাঁড়িয়েছে সেটা নিয়ে আমরা আলোচনা করব। প্রথম কথা বলে রাখি যে 2024-এর প্রথম ভাগ অবধি, অন্তত 2022-এর শুরু বলা যেতে পারে, 2023-24 এই দুটো বছর বা মানে সার্বিকভাবে দুটো বছরে কিন্তু ইন্ডিয়ান রেলওয়েজকে কেটার করা যে কোম্পানিজগুলো ছিল সেইখানে হিউজ ওয়েলথ ক্রিয়েশন সম্ভব হয়েছিল। তারপর কিন্তু 2024-এর সেকেন্ড হাফ থেকে এই সমস্ত বড় যে কোম্পানিজগুলো রয়েছে যারা দারুণভাবে ওয়েলথ ক্রিয়েট করতে সক্ষম হয়েছিল, তাতে কিন্তু একটা সিগনিফিক্যান্ট বা সাবস্ট্যান্সিয়াল কারেকশন এসছে। এবং এই ক্ষেত্রে আমরা আলোচনা করব সত্যি সত্যি এই রেলওয়ে কোম্পানিজ যারা বর্তমানে একটা কারেকশন ফেজের মধ্যে দিয়ে যাচ্ছে, তারা তারা ফিরে আসতে পারবে কিনা, অর্থাৎ এই ধরনের কোম্পানিজগুলোতে কি আমরা আবার গ্রোথ দেখতে পারি। আসুন শুরু করা যাক আজকের আলোচনা। প্রথম কথা, যে কোম্পানিজগুলো ভারতবর্ষের ইন্ডিয়ান রেলওয়েজকে কেটার করে তার মধ্যে উল্লেখযোগ্য কয়েকটা কোম্পানিজ রয়েছে। বিইএমএল, কন্টেনার কর্পোরেশন অফ ইন্ডিয়া, ইরকন ইন্টারন্যাশনাল, আইআরসিটিসি, আইআরএফসি, রেলওয়ে ভিকার্স নিগম লিমিটেড, রেলটেল কর্প অফ ইন্ডিয়া, রাইটস, তারপর টেক্স ম্যাকো রেল, টিটাগড় রেল সিস্টেমস প্রভৃতি। এর মধ্যে বিশেষভাবে আজকের আমাদের যে আলোচনা সবকটা যেহেতু একসঙ্গে আলোচনা করা সম্ভব না সমস্ত রেলওয়ে কোম্পানিজগুলো, সেক্ষেত্রে আমরা আলোচনা করব আইআরসিটিসি, আমরা আলোচনা করব আইআরএফসি, আমরা আলোচনা করব টিটাগড় রেল সিস্টেমস এবং অবশ্যই আরভিএনএল। এই মোটামুটি কয়েকটা কোম্পানি নিয়ে আজকে আমাদের আলোচনা শুরু হবে। প্রথম কথা বলে নিই যে যে কোম্পানিজগুলো নিয়ে আলোচনা করব তার মধ্যে উল্লেখযোগ্য কোম্পানিজগুলো যেগুলো তাদের 52 উইকস হাই থেকে একটা সাবস্ট্যান্সিয়াল কারেকশন এসছে, তার মধ্যে রয়েছে আইআরএফসি, ইন্ডিয়ান রেলওয়েজ ফিনান্স কর্পোরেশন। তার 52 উইকস হাই ছিল 229 টাকা এবং সেখান থেকে কারেকশন এসছে 32.9% এখনো অবধি, অর্থাৎ 5 জানুয়ারি আজকে সন্ধ্যা অবধি, যদিও শনি রবি বন্ধ, তার মানে 3 জানুয়ারি অবধি আমরা সেই রেটটা ধরবো। আরভিএনএল, সেইখানে 52 উইকস হাই ছিল 647 টাকা এবং সেখানে কারেকশন এসছে 34%।
আইআরসিটিসি যদিও খুব বেশি এই গোটা বছরে মারাত্মক উঠেও নি, মারাত্মক নামেনি, মানে গত এক বছরের কথা বলছি, মাত্র 0.9% কারেকশন এসছে তার 52x হাই থেকে। সম্প্রতিকালেই তার 52x হাই ছুঁয়েছিল 796.3 টাকায়, যদিও গত বছরে সেটা 1000 ওপর আইআরসিটিসি ক্রস করে গিয়েছিল। তারপর টিটাগড় রেল সিস্টেমস 40.9% কারেকশন এসছে তার 52x হাই থেকে, সেটা ছিল 896.5 টাকা, এবং সেটা অবশ্যই একটা সাবস্ট্যান্সিয়াল কারেকশন দেখেছে। এছাড়া রয়েছে ইরকন ইন্টারন্যাশনাল, তার 52x হাই ছিল 150 টাকা, সেখান থেকে মোটামুটি 20% মতন কারেকশন এসছে। এই সমস্ত তথ্য আমি নিয়েছি মানি কন্ট্রোল, নির্মল বাং, ইকুইটি মাস্টার এবং ইকোনমিক টাইমস থেকে। এবার চলে আসি হচ্ছে আইআরসিটিসির একটু ফান্ডামেন্টালটা আলোচনা করে নিই, এবং সবার শেষে আমরা এটা বোঝার চেষ্টা করব যে সত্যি সত্যি এই কোম্পানিজগুলোর ট্র্যাকে ফিরে আসার সম্ভাবনা রয়েছে কিনা। আইআরসিটিসি একটা মানে এটাকে লার্জ ক্যাপ কোম্পানি বলা যেতে পারে, 63,704 কোটি টাকা। এর স্টক প্রাইস টু আর্নিংস অত্যন্ত হাই, 53। তবে মাথায় রাখতে হবে এটা কিন্তু মোনোপলি কোম্পানি। রিটার্ন অন ক্যাপিটাল এমপ্লয়েড এক্সেলেন্ট 53, রিটার্ন অন ক্যাপিটাল এমপ্লয়েড এক্সেলেন্ট 40.4। এর ফ্রি পজিটিভ ক্যাশ ফ্লো রয়েছে 2,441 কোটি টাকার গত 5 বছরে, অর্থাৎ এখানে কন্টিনিউয়াসলি ফ্রি ফ্লো অফ মানি হয়, ফ্রি ক্যাশ ফ্লো হয়। এরপর যেটা এদের অপারেটিং প্রফিট মার্জিন খুব ভালো 33.8, এবং তবে প্রাইস আর্নিংস গ্রোথের তুলনায় একটু চড়া দামে রয়েছে 1.64। সার্বিকভাবে আইআরসিটিসি একটা মোনোপলি কোম্পানি। এরা কি ধরনের ব্যবসা করে? এদের কেটারিং ব্যবসা রয়েছে, এদের টিকিট বিক্রি রয়েছে, এদের রেল নীল নামে জল বিক্রি রয়েছে, এবং ট্যুরিজম ব্যবসা এরা করে, এরা ট্যুরিজম প্যাকেজ এরা বিক্রি করে আইআরসিটিসি। তবে আইআরসিটিসির গত যেটা বলে কয়েকটা কোয়ার্টার ধরে খুব একটা ভালো পারফরমেন্স করতে পারছে না, এবং সঙ্গত কারণেই তার কিন্তু যেটা প্রাইস টু আর্নিংস রেশিও সেটা যদি দেখেন সেক্ষেত্রে বুঝতে পারবেন যে তার কিন্তু যখন 52x হাই ছিল সেটা কিন্তু অত্যন্ত চড়া তার হাই প্রাইস টু আর্নিংস রেশিও ছিল। তবে যে কারণে আইআরসিটিসি আবার ফিরে আসতে পারে সেটা হচ্ছে, যদি খেয়াল করে দেখেন আপনারা যারা বিভিন্ন ছুটির সময় বেড়াতে যান, কি আপনার পুজোর সময় বলুন বা কি শীতের ছুটির সময় বলুন, আপনারা বুঝতে পারবেন যে অধিকাংশ ট্রেনে বা প্রায় সমস্ত ট্রেনে এই সময় টিকিট পাওয়া, কি ফার্স্ট ক্লাস বলুন, কি এসি 2 টায়ার বলুন, কি এসি 3 টায়ার বলুন, কি স্লিপার বলুন, জাস্ট কোনো টিকিট নেই, লম্বা ওয়েটিং লিস্ট, আরএসিরও গল্প নেই। অর্থাৎ ভারতবর্ষে যেটা বিভিন্ন সোর্স থেকে আমি পেয়েছি, প্রায় 13,000-এরও বেশি কিন্তু মানে যেটা বলে ট্রেনস রয়েছে, যেটা প্রত্যেক দিন ছোটে গোটা ভারতবর্ষকে, মানে গোটা ভারতবর্ষের মধ্যে। এবং মজার ব্যাপার শুনলে বিস্মিত হতে হয়, আমাদের মোট জনসংখ্যা 140 কোটি, সেইটা কিন্তু তার প্রায় 4.5 গুণ সেটা সেখানে কিন্তু, অর্থাৎ প্রায় 650 কোটির ওপর মানুষ অর্থাৎ রেল যাত্রী রয়েছেন যারা গত বছরেই ট্রাভেল করেছেন গোটা ভারতবর্ষ থেকে। এই যে তথ্যটা আমি বললাম এটা আমি নিয়েছি নমস্কার প্রসাদ থেকে। এবার চলে আসি হচ্ছে এর প্রাইস অ্যাকশন দেখি। গত 3 বছরে সেই অর্থে আইআরসিটিসিতে কোনো রকম কিন্তু প্রাইস অ্যাপ্রিসিয়েশন হয়নি, বরং নেগেটিভ রয়েছে 5.84%। এবং গত 3 মাসে আইআরসিটিসির শেয়ার দর পতন হয়েছে 10.16%। তবে যেটা এক্সপেক্টেড যে গত 6 মাসে যেহেতু গভর্নমেন্ট সেই অর্থে বিশাল কোনো ক্যাপেক্স করেনি, হোল্ড করে রেখেছিল ইলেকশন এবং নানা কারণে, এইবার প্রত্যাশা করা হচ্ছে যে ভারত সরকার যে টাকাটা খরচ করেননি সেটা এই সামনের 3টে মাসের মধ্যে যে করেই হোক তারা কোনো না কোনোভাবে খরচ করবেন, এবং সেটার বেনিফিট কিন্তু বিভিন্ন ইনফ্রাস্ট্রাকচারাল কোম্পানিজগুলো পেতে পারে। তার মধ্যে রেলওয়ে ইনফ্রাস্ট্রাকচার বলুন, সার্বিকভাবে ভারতবর্ষের যে ইনফ্রাস্ট্রাকচারাল ডেভেলপমেন্ট হচ্ছে সেটা কিন্তু ফুল বেনিফিট পেতে পারে ভারত সরকারের এই ক্যাপেক্সের ফলে। এটা আমাদের মাথায় রাখতে হবে। এবার চলে আসি যে আইআরসিটিসির যেটা কম্পাউন্ডেড অ্যানুয়াল গ্রোথ রেট, সেটা কি রেভিনিউ বলুন বা কি প্রফিট গ্রোথ বলুন, আইআরসিটিসির গত 3 বছরে 77% হারে সেলস গ্রোথ হয়েছে, আউটস্ট্যান্ডিং, এবং প্রফিট গ্রোথ হয়েছে গত 3 বছরে 94% হারে, আউটস্ট্যান্ডিং। অর্থাৎ আইআরসিটিসি
দুর্দান্ত গ্রোথ দেখাচ্ছিল এবং খুব বেশি গ্রোথের পর যেটা আমরা বুঝতে পারছি বর্তমানে সেটা কিন্তু একটা সাইড ওয়াইজ মুভমেন্ট করছে। এবং মজার ব্যাপার যেটা দাঁড়াচ্ছে, ভারত সরকার আরও রেভিনিউ জেনারেট করার জন্য ট্রেন সংখ্যা আরও কয়েক হাজার ট্রেন সংখ্যা বৃদ্ধি করতে চলেছেন বলে বিভিন্ন সংবাদ মাধ্যমে খবর রয়েছে। এবং সেক্ষেত্রে বিভিন্ন ট্রেনের কোচের সংখ্যাও যদি বৃদ্ধি হয়, খুব স্বাভাবিকভাবে আইআরসিটিসি কিন্তু ওয়ান অফ দ্য ফার্স্ট টু সেটাকে গার্নার বেনিফিটস বলা যেতে পারে। এবার আইআরসিটিসির যদি গত সেপ্টেম্বর 2023 থেকে এই সেপ্টেম্বর 2024 দেখেন এবং যদি গত কয়েকটা কোয়ার্টার, গত 13টা কোয়ার্টার ধরে দেখেন, আইআরসিটিসি কিন্তু ক্রমাগত এবং নিয়মিত হারে তার প্রফিট প্রত্যেকটা কোয়ার্টারে বৃদ্ধি করে গেছে এবং তার ফলে কিন্তু আমরা আইআরসিটিসির গত 5 বছরে প্রায় 5 গুণ কিন্তু শেয়ার প্রাইসে বৃদ্ধি দেখেছি। যদিও গত 3 বছরে কিছু পারফর্ম করেনি, কিন্তু সার্বিকভাবে সে কিন্তু গত 5 বছরে দারুণ সম্পদ সৃষ্টি করে দিয়েছে বিনিয়োগকারীদের। সেপ্টেম্বর 2023-এ 295 কোটি টাকা, তারপর ডিসেম্বরে 300 কোটি টাকা, মার্চে কিছুটা কমে গিয়েছিল 2024 284 কোটি টাকা, কিন্তু জুন 2024-এও 308 কোটি টাকা, সেপ্টেম্বর 2024-এও 308 কোটি টাকা। এবং উল্লেখযোগ্য হচ্ছে 308 কোটি টাকা গত কয়েকটা কোয়ার্টারের মধ্যে সবচেয়ে হাইয়েস্ট গার্নারিং কোয়ার্টার ধরা চলে সেপ্টেম্বর 2024-এ। এবার চলে আসি হচ্ছে আইআরএফসি প্রথমে আলোচনা করিনি তার সিএজিআর সেলস এবং প্রফিট। গত 3 বছরে 19% হারে ইন্ডিয়ান রেলওয়ে ফিন্যান্স কর্পোরেশন 19% হারে বৃদ্ধি পেয়েছে, ইমপ্রেসিভ। কম্পাউন্ডেড প্রফিট গ্রোথ সেই অর্থে খুব বেশি হয়নি, 13% হারে বৃদ্ধি হয়েছে, কিন্তু সেটা আমাদের পজিটিভলি আমাদের ধরতে হবে। তবে যদি মার্চ 2021, 22, 23, 24 অর্থাৎ 21, 22, 23, 24 ধরি গত 4 বছরে ক্রমাগত আইআরএফসি তার প্রফিট বৃদ্ধি করে চলেছে প্রত্যেক বছর। 2020-21 ছিল 4,416 কোটি টাকা প্রফিট গোটা বছরে, সেটা বৃদ্ধি পেয়ে দাঁড়ায় 2021-22-এ 6,090 কোটি টাকা। সেটা আবার মার্চ 2023-এ 22-23-এ বৃদ্ধি পেয়ে দাঁড়ায় 6,167 কোটি টাকা। এবং 23-24 যে কোয়ার্টার রয়েছে, যে ইয়ার রয়েছে ফিসকাল ইয়ার, সেখানে তাদের প্রফিট সবচেয়ে বেশি এসছে 6,412 কোটি টাকা। এবার রেলওয়ে, এবার এটা গেল আইআরএফসি। এইবার চলে আসি আরভিএনএল এর একটু ফান্ডামেন্টালসটা বোঝার চেষ্টা করি। লার্জ ক্যাপ কোম্পানি, 90,094 কোটি টাকা তার মার্কেট ক্যাপিটাল, অত্যন্ত হাই কিন্তু স্টক প্রাইস টু আর্নিংস রেশিও, এতটা কারেকশনের পরেও 70.4 তার পিই। এবার খেয়াল করে দেখুন তার ডিভিডেন্ড ইল্ড একটা সামান্য, সেটা নেগলিজেবল, 0.49%। রিটার্ন অন ক্যাপিটাল এমপ্লয়েড 68.7, রিজনেবল। রিটার্ন অন ইকুইটি 20.4, ভালো। অপারেটিং প্রফিট মার্জিনটাই খুব একটা ইমপ্রেসিভ নয়, 5.68। প্রাইস আর্নিংস গ্রোথ রেশিও অত্যন্ত চড়া, 3.59। তবে এরও কিন্তু ফ্রি পজিটিভ ক্যাশ ফ্লো রয়েছে গত 5 বছরে 2,509 কোটি টাকার। এদের প্রফিট এর যে কারণে আরভিএনএল এর কারেকশন এসছে, গত 5টা কোয়ার্টার ধরে এদের প্রফিট কিন্তু ক্রমাগত কমে চলেছে এবং সেই জন্যই হয়তো কারেকশনটা এসছে। সেপ্টেম্বর 2023-এ 370 কোটি টাকা প্রফিট ছিল, সবচেয়ে বেশি প্রফিট ছিল মার্চ 2024, 433 কোটি টাকা। জুন মাসে সেটা সিগনিফিকেন্টলি অর্ধেকের কম হয়ে যায়, 218 কোটি টাকায় নেমে আসে। সেপ্টেম্বরে কিছুটা বৃদ্ধি হয়েছে, 303 কোটি টাকা। খুব স্বাভাবিকভাবে আরভিএনএল এর প্রাইস কারেকশন হওয়াটা অস্বাভাবিক না, কারণ প্রাইস কিন্তু দেখে যে একটি কোম্পানি প্রফিট ক্রমাগত বৃদ্ধি করতে পারছে কি পারছে না। এর যদি আমরা শেয়ার হোল্ডিং দেখি, গভর্নমেন্ট শেয়ার হোল্ডিং 72.84% রয়েছে, কোনো পরিবর্তন হয়নি। এফআইআইস মজার ব্যাপার, প্রায় দ্বিগুণ করে ফেলেছে মাত্র দুটো কোয়ার্টারের মধ্যে। মার্চ 2024-এ মাত্র 2.32% এফআইআই হোল্ডিং ছিল, সেটা সেপ্টেম্বর 2024-এ দাঁড়িয়েছে 5.05%। ডিআইআই তারাও হোল্ডিং বৃদ্ধি করেছে, মার্চ 2024-এ ছিল 6.15%, জুনে সবচেয়ে বেশি ছিল 6.77%, যদিও সেপ্টেম্বরে কিছুটা কমেছে 6.33%। পাবলিক শেয়ার হোল্ডিং কমেছে, যেটা ভালো, 18.66% ছিল, সেটা কমে দাঁড়িয়েছে 15.78%, অর্থাৎ উইক হ্যান্ড এক্সিট করেছে, যেটা যে কোনো কোম্পানির পক্ষে সবসময় কিন্তু একটা মঙ্গলজনক ব্যাপার। চলে আসি টিটাগড় রেল সিস্টেমস একটা স্মল ক্যাপ কোম্পানি, 15,052 কোটি টাকার স্টক প্রি হাই 49.5, ভীষণ ইমপ্রেসিভ রিটার্ন অন ক্যাপিটাল এমপ্লয়েড 25, রিটার্ন অন ইকুইটি 18.1।
এটারও ফ্রি পজিটিভ ক্যাশ ফ্লো রয়েছে, যদি খুব কম 23.2, অপারেটিং প্রফিট মার্জিন রিজনেবল 11.4, প্রাইস আর্নিংস গ্রোথ রেশিওর দিক থেকে কিন্তু এইটা আন্ডার ভ্যালু 0.5 নয়। এদেরও কিন্তু যদি শেয়ার হোল্ডিং দেখেন, একটা সিগনিফিকেন্ট শেয়ার হোল্ডিং রয়েছে এফআইআই দের এই কোম্পানিটার মধ্যে। মার্চ 2024 ছিল 17.27%, সেটা জুন 2024 সবচেয়ে বেশি বেড়ে দাঁড়ায় 19.56%, তবে সেপ্টেম্বরে ড্রাস্টিক্যালি কমেছে 16.32%, যদিও সেটা কিন্তু একটা সিগনিফিকেন্ট শেয়ার হোল্ডিং ধরে নিতে হবে। মজার ব্যাপার, ডিআইআইরা কিন্তু কিছুটা হলে তাদের শেয়ার হোল্ডিং বৃদ্ধি করেছে। মার্চ 2024 13.72% ছিল, সেটা সেপ্টেম্বর 2024 বৃদ্ধি পেয়ে দাঁড়িয়েছে 13.94%। এবং পাবলিকের শেয়ার হোল্ডিং বৃদ্ধি হয়েছে, এইটা সামান্য চিন্তার ব্যাপার। 26.53% শেয়ার হোল্ডিং ছিল, সেটা বৃদ্ধি পেয়ে দাঁড়িয়েছে 29.25%। কম্পাউন্ডেড সেলস গ্রোথ গত 3 বছরে 36%, ভীষণ ইমপ্রেসিভ। কম্পাউন্ডেড প্রফিট গ্রোথ গত 3 বছরে 181%, আউটস্ট্যান্ডিং। ঠিক যে কারণে টিটাগড় রেল সিস্টেমসে এতখানি ওয়েলথ ক্রিয়েশন হয়েছিল। এবং বলতে বাধা নেই যে ওভারঅল যদি এদের যদি প্রফিটেবিলিটি দেখেন, সেটা কিন্তু কোয়ার্টার আফটার কোয়ার্টার কিন্তু ক্রমাগত এদের প্রফিট কিন্তু বৃদ্ধি হয়েই চলেছে, এইটুকুনি বলা যেতে পারে। যাই হোক, এইবার যেটা নিয়ে আমরা আলোচনা করব সেটা হচ্ছে যে গভর্নমেন্ট যদি ক্যাপেক্স তারা বৃদ্ধি করে, ডেফিনেটলি গভর্নমেন্ট ক্যাপেক্স বৃদ্ধি করবেই। এরা সামনে 3 মাসের মধ্যে গভর্নমেন্ট তারা খরচ করবেন, যেটা গত 6 মাসে তারা করেননি। রেলওয়ে ইনফ্রাস্ট্রাকচারের দিকে গভর্নমেন্টের বিশেষ নজর রয়েছে। এত হাই ট্রাফিক রেলওয়েজে, এত ডিপেন্ডেন্সি মানুষের মধ্যে রেলওয়েজের ওপর, ইন্ডিয়ান রেলওয়েজের ওপর, সেইটা কিন্তু কোনো গভর্নমেন্টই কোনো দেশের অগ্রাহ্য করতে পারেন না। এবং তার ফলে কিন্তু গভর্নমেন্ট নিত্য নতুনভাবে চেষ্টা করে যাবেন কিভাবে কোচের সংখ্যা বাড়ানো যায়, কিভাবে রেলওয়ে ট্র্যাকস বাড়ানো যায়, কিভাবে ট্রেনগুলোকে অপটিমাল যেটা বলে টাইমে রান করানো যায়, এবং ম্যানেজমেন্ট অর্থাৎ সার্বিকভাবে ইন্ডিয়ান রেলওয়েজ যত বেশি ওয়েল ম্যানেজড হবে, তত বেশি কিন্তু তারা ট্রাফিককে কেটার করতে পারবে, তাদের যত বেশি ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট হবে। অর্থাৎ যদি ট্রেনের প্রয়োজন হয়, ট্রেনের সংখ্যা বাড়ে, খুব স্বাভাবিকভাবে কিন্তু কোচের সংখ্যা বাড়াতেই হবে। এবং কোচের সংখ্যা যদি বাড়াতে হয়, খুব স্বাভাবিকভাবে যারা ওয়াগনস তৈরি করে, তারা স্বাভাবিকভাবে তাদের কাজের বরাত বৃদ্ধি হবে, তাদের প্রফিটেবিলিটি বৃদ্ধি হওয়ার সম্ভাবনাটাও কিন্তু অনেক বেশি বেড়ে যায়। সুতরাং যে কোম্পানিজগুলো ইন্ডিয়ান রেলওয়েজের জন্য তারা রেলের কোচ বা ওয়াগনস তৈরি করছে, ইভেন যেগুলো প্যাসেঞ্জার ভেহিকলস নয়, যেগুলো গুডস ক্যারি করে, তারও ওয়েগানসের প্রয়োজন রয়েছে। কারণ ভারতবর্ষে এখন কিন্তু যত বেশি কনজাম্পশন বাড়বে, তত কিন্তু এই গুডসের পরিবহনের প্রয়োজনীয়তাটা বেশি বাড়বে। খুব স্বাভাবিকভাবে ট্রেনে যে কস্টে ভারতবর্ষের এক জায়গা থেকে অন্য জায়গায় পরিবহন করা সম্ভব, সেটা কিন্তু ট্রাকের মাধ্যমে কিন্তু অত কম খরচে ডেফিনেটলি সেই পরিবহন সম্ভব নয়। স্বাভাবিকভাবে ট্রেনের ওপর ডিপেন্ডেন্স আমাদের চিরকালই বৃদ্ধি হবে। যত জনসংখ্যা বাড়বে, মানুষ কেবল ট্রাভেলিংয়ের জন্য নয়, আমাদের দেশের এক প্রান্ত থেকে আরেক প্রান্ত বিভিন্ন সরঞ্জাম, প্রয়োজনীয় জিনিসপত্র পৌঁছে দেওয়ার জন্যও কিন্তু রেলওয়ে অপরিহার্যই থাকবে, এবং তার প্রয়োজনীয়তা বাড়বে বই কি কমবে না। এটা হচ্ছে সবচেয়ে ব্যাপার। এবং সার্বিকভাবে এখানে যদি দেখা যায় যে যাত্রী সংখ্যা বাড়ছে, সেক্ষেত্রে এবং যদি দেখা যায় যে যাত্রী সংখ্যা বিভিন্ন ধরনের পরিষেবা চাইছে, বিভিন্ন ধরনের পরিষেবা হতে পারে, সেটা ওয়াইফাই হতে পারে, সেটা কানেক্টিভিটি হতে পারে, সেটা মানে কোনো রেলওয়ে স্টেশনে থাকার ব্যবস্থা হতে পারে, খাদ্যের ব্যবস্থা হতে পারে, পানীয় জলের ব্যবস্থা হতে পারে। অনেক সময় বিভিন্ন রেলওয়ে, এখন খেয়াল করে দেখবেন যে যেগুলো বিভিন্ন রেলওয়ে স্টেশন রয়েছে, সেগুলোর আপগ্রেডেশন চলছে, সেখানে যাতে বেশ কিছু মানুষ তারা আরও বেশি আরাম পেতে পারেন, আরামে থাকতে পারেন, অর্থাৎ তাদের ওয়েটিং পিরিয়ডের জন্যে, সেই জন্যে বিভিন্ন ধরনের কোম্পানিজকে বরাদ দেওয়া হচ্ছে। অর্থাৎ সার্বিকভাবে একটা রেলওয়ে স্টেশন কিন্তু ইনার নাটশেল যেটা হচ্ছে একটা স্বয়ংসম্পূর্ণ ইউনিট হয়ে যাওয়ার জায়গায় তারা চলে আসছে। যত দিন বাড়বে, যত এই রেলওয়ে স্টেশনসগুলোর ডেভেলপমেন্ট হবে, খুব স্বাভাবিকভাবে তার যেটাকে বলে সার্ভিসেস উন্নত হবে, ততই ডেফিনেটলি ইন্ডিয়ান রেলওয়েজের গ্রহণযোগ্যতা আরও বেশি বৃদ্ধি পাবে। যাই হোক, আজকের এখানেই শেষ করব, এইটুকুনি বলার প্রয়োজন রয়েছে।
ইন্ডিয়ান রেলওয়ে যে স্টকসগুলোতে আপনারা কারেকশন দেখেছেন সেটা স্বাভাবিক কারেকশন, তার কারণ এত হাই ভ্যালুয়েশনে তারা চলে গিয়েছিল। সেই জায়গাটায় যদি কারেকশন না আসতো সেক্ষেত্রে নতুন যারা বিনিয়োগকারী, যারা ভালো ভালো কোয়ালিটির রেলওয়ে স্টকসগুলোতে বিনিয়োগ করার কথা ভাবছেন, সেক্ষেত্রে তাদের সেই সুযোগটা হয়তো বা তৈরি হতো না। তার মানে এরকম নয় এখান থেকে রেলওয়ে স্টকসগুলো আর কারেকশন আসবে না, তার মানে এটাও নয় যে রেলওয়ে স্টকসগুলোতে কারেকশন চলতেই থাকবে। যদি কোনো জিওপলিটিক্যাল টেনশনস না থাকে, গভর্নমেন্ট ক্যাপেক্স ইনক্রিজ করে, ক্রেডিট গ্রোথ যদি ক্রমাগত বাড়তে শুরু করে, যাত্রীরা যদি কনজামশন বৃদ্ধি করে, স্বাভাবিকভাবে ইন্ডিয়ান রেলওয়েজের নাম ফুলে ফেপে না ওঠার কিন্তু কারণ নেই। এবং তার সঙ্গে তার অ্যাসোসিয়েটেড যে কোম্পানিজগুলো রয়েছে তাদেরও কিন্তু সার্বিকভাবে তাদের সেলস গ্রোথ বলুন বা প্রফিট গ্রোথ বলুন সেটা বৃদ্ধি না হওয়ার কিন্তু কোনো কারণ নেই। এখানেই শেষ করব। একটা স্ট্যান্ডার্ড ডিসক্লোজার হচ্ছে যে কোম্পানিজগুলোকে নিয়ে আমি আলোচনা করলাম, এই কোনো কোম্পানিতে আমার বিনিয়োগ নেই, তবে আমার পরিবারের কোনো সদস্যের কাছে কোনো কোম্পানিতে হয়তো বিনিয়োগ থাকলেও থাকতে পারে, এবং ভবিষ্যতে তারা যদি নতুন করে কেনেন বা বিক্রি করেন তাহলে কিন্তু আগাম বিজ্ঞপ্তি দিয়ে কিনতে বা বিক্রি করতে পারবে না। স্ট্যান্ডার্ড, এটা হচ্ছে স্ট্যান্ডার্ড ডিসক্লোজার। স্ট্যান্ডার্ড ডিসক্লেমার হচ্ছে, দেখুন এটা কেবলমাত্র একটা এডুকেশনাল চ্যানেল, বাঙালি বিনিয়োগকারীদের ইনভেস্টার অ্যাওয়ারনেস বৃদ্ধির জন্য। এখানে কোনো ধরনের কোনো শেয়ারের বাই সেল রিকমেন্ডেশন, সাজেশন, অ্যাডভাইস বা ইনফ্লুয়েন্স করা হয় না। আমার কথা শুনে যদি কোনো শেয়ারে আপনারা বাই সেলের সিদ্ধান্ত নেন সেক্ষেত্রে আপনারা ক্ষতির মুখে পড়তে পারেন। সুতরাং সবসময় একজন সেবি রেজিস্টার্ড ইনভেস্টমেন্ট অ্যাডভাইজারের পরামর্শ নেওয়ার চেষ্টা করবেন, সেক্ষেত্রে আপনারা উপকৃত হলেও হতে পারেন, অথবা নিজের ডিউ ডিলিজেন্স করার চেষ্টা করবেন। সবার শেষে যেটা বলে থাকি, যদি এই ধরনের এপিসোডস আপনাদের সত্যিই ভালো লাগে প্লিজ একটা লাইক দেবেন, প্লিজ সাবস্ক্রাইব করবেন। যদি সত্যিই মনে হয় আমাদের বাঙালি ভাই বোনদের কাজে লাগবে, প্লিজ নিজের গ্রুপে শেয়ার করে দেবেন। আজকের জন্য নমস্কার।